আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাড়ছে এডিপির আকার। 2,65,000 কোটি টাকার প্রস্তাব পর্যালোচনা করছে এনইসি। ঈদের আগেই অস্থির মশলার বাজার। পর্যাপ্ত আমদানি হলেও ডলারের মূল্য বৃদ্ধির অজুহাত। মোকামে তদারকির তাগিদ। সিলেটের নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে অসন্তোষ। আলোচনা ছাড়াই 10 গুণ কর বাড়ানোর সমালোচনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস মেয়রের। আগে দিতাম 1100 এখন বর্তমানে 10,800 টাকা গিয়া সিটি দিয়েছে। এটা অযুক্তি, এটা কোনো সময় মানা যায় না। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। অর্থনৈতিক টানাপোড়েনেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার বাড়ছে প্রায় 20,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। সকালে এটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় উপস্থাপন করা হয়েছে। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশন জানিয়েছে মোট বরাদ্দের বৈদেশিক ঋণ বা অনুদানের লক্ষ্যমাত্রা 1 লাখ কোটি টাকায়। এবারও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন এবং বিদ্যুৎ খাতকে। যোগাযোগ খাতে বরাদ্দের প্রস্তাব 70,687 কোটি টাকা, যা মোট এডিপির 28 ভাগ। আর বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য 40,751 কোটি টাকা রাখার প্রস্তাব করা হচ্ছে। নতুন অর্থ বছরে মোট প্রকল্পের সংখ্যা 1,337টি। দর্শক, এবার একটু পুঁজিবাজার প্রসঙ্গ আপনাদেরকে জানাবো। পুঁজিবাজারে অনেকদিন ধরে এক ধরনের অস্থিরতা চলছে। অনেকেই তহবিল হারিয়েছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে যে সমন্বয় নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তৎপরতায়। এ বিষয়ে আরও পর্যালোচনা শুনবো। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী। আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে কয়েকদিন ধরে এক ধরনের অস্থিরতা চলছে, নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি আমরা সূচকগুলোতে। গত 2 দিনে কিন্তু 140 পয়েন্টের মতো সূচক কমে গেছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচক। এই যে পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা, এই অস্থিরতা আসলে কারণটা কি? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে দেখেন, ইদানিং যে অস্থিরতা হচ্ছে সেটার একটা মাত্র কারণ, সেটা হলো যে পত্রপত্রিকায় যেভাবে আসছে যে বিনিয়োগকারীদের উপরে ক্যাপিটাল গেইন এই বাজেটে আরোপ হতে যাচ্ছে। সো এই রিউমারের জন্য এখনো আমরা জানি না যে এইটা কি এই গেইন ট্যাক্সটা কি বিনিয়োগকারীদের উপরে আরোপ করা হবে কিনা এই বাজেটে। বাট দ্যার ইজ আ রিউমার, পেপার পত্রিকায় সেটাই আসছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হবে। সেইটার জন্য বাজার অতিরিক্ত অস্থিরতার মধ্যে ভুগছে এবং আমরা মনে করি যে সরকার এইটা বিবেচনা করবে। তবে আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব বারবার বলার চেষ্টা করেছেন যে এইটা আমরা হইতে দেব না, এটা দরকার হলে যে কোনো মূল্যে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আরো বাজেটে আমরা এটা হইতে দেব না। সো তারপরেও কিন্তু বাজারে একটা বিশাল অস্থিরতা কিন্তু রয়ে গেছে, যে কারণে বাজার রিয়্যাক্ট করছে না। লালী, আরেকটা বিষয় যে এই যে অস্থিরতা, এই অস্থিরতা থেকে উত্তরণের এই মুহূর্তে চ্যালেঞ্জ কি দেখছেন আপনি আসলে? দেখেন, বেসিক্যালি আমি অনেকগুলো আছে, বাট আমি 2টা ইসে বেশি জোর দেব। সেটা হলো, 1 নাম্বার হলো যে বাজারে ইন্টারভেনশন, অতিরিক্ত মাত্রায় আমাদের বাজারে ইন্টারভেনশন বেশি হয়ে গেছে। সো কাজে এই ইন্টারভেনশন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সকল ইনস্টিটিউশন, এজেন্সি, এই যে একটা অযাচিত ভাবে ইন্টারভেনশন হয়, সেই ইন্টারভেনশন
সিচুয়েশন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ বাজার একটা পার্মানেন্ট লং টার্ম পলিসির উপরে চলে। যদি এই পলিসিটা দিনে দিনে চেঞ্জ করা হয়, প্রত্যেক মাসে মাসে যদি চেঞ্জ করা হয়, তাহলে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ মার্জিন রুলটা অনেক 25 বছর পুরান হয়ে গেছে। সো এই মার্জিন রুলটা সময়োপযোগী করা দরকার। এখন এই মার্জিন রুলের সমস্যাটা কি হচ্ছে দেখেন, একটা বাজারে প্রফিট টেকিংও হবে, মানুষ তাদের লাভ তুলে নেবে, সো কাজেই একটা সেল প্রেসার আসবে। সো এইটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমরা যেটা দেখি সেটা হলো যে 2-3 দিন যদি প্রফিট টেকিং হয়, তাহলে একটা ফোর্স সেল চলে আসে মার্জিন রুলের আন্ডারে। সো কাজে এই যে ফোর্স সেলটা চলে আসে, এই প্রেসারটা বাজার নিতে পারে না। সো কাজেই এই দুইটা জিনিস, একটা হলো ইন্টারভেনশন, আরেকটা হলো যে মার্জিন রুল যেটা আছে সেটা সময়োপযোগী করা, যেটা 25 বছর পুরান হয়ে গেছে। আচ্ছা, এই যে সুদের হার বেড়েছে, এই সুদের হার বাড়ার কি কোনো প্রতিফলন আসলে পুঁজিবাজারে পড়বে কিনা? দেখেন, এই সুদের হার বেড়ে যাওয়ার ফলে বাজারে আমি সে অর্থে কোনো দেখছি না এই মুহূর্তে, কারণ পুঁজি বাজারে কিন্তু আমাদের লিকুইডিটি ক্রাইসিস আমি দেখছি না। আপনি লক্ষ্য করবেন যে আমাদের 300 কোটি টাকা ট্রেড হতো, 350 কোটি টাকা ট্রেড হতো গত মাস পর্যন্ত। সেখানে তারপরে এই সুদের হার বাড়ার পরেও কিন্তু আমরা লক্ষ্য করলাম, আমার কাছে মনে হয় যে পুঁজিবাজারের যে লিকুইডিটি আছে সেটা আমাদের ব্যাংক সেক্টরে সাধারণত থিওরিতে তাই বলে যে পুঁজিবাজার থেকে শিফট হয় ফান্ড টু মানি মার্কেট। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অবস্থায় ফান্ড হয়তো কিছুটা গেছে, বাট সেই অর্থে কোনো প্রভাব ফেলছে না পুঁজিবাজার। আচ্ছা, সেই অর্থে কোনো প্রভাব পড়বে না। আরেকটি বিষয় একটু জানতে চাই সর্বশেষ, যে আসছে বাজেটে কি ধরনের পদক্ষেপ প্রত্যাশা করছেন আপনি? দেখেন, 1 নম্বর হলো যে এইটার একটা ক্লিয়ার একটা জানা দরকার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপিত হচ্ছে কিনা, এটা ক্লিয়ার হওয়া দরকার পুঁজিবাজারের অস্থিরতা দূর করার জন্য। এটা ভেরি ইম্পর্টেন্ট। 1। 2 নম্বর হলো যে দেখেন, আমরা যে প্রত্যেকটা ট্রেডে এআইটি দেই, সেটা কিন্তু 0.05%, মানে ধরেন 5 পয়সা আমরা এই প্রত্যেকটা ট্রেডে আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেই, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ কেটে রাখে। সো এখানে দেখেন, আমরা যদি এর বিকল্প যদি দেখি অন্যান্য দেশে কি হয়, একটা এক্সাম্পল দেই। পাকিস্তানে এইটার হার হলো 0.02%, ইন্ডিয়াতে হলো 0.013% এবং হংকং এ সবচাইতে বেশি এআইটি। এইটাকে আমার মনে হয় যে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আর একটা কর্পোরেট ট্যাক্সের যে ডিফারেন্সটা, লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির যে ডিফারেন্সটা, সেটা 7.5% আছে মাত্র। সেইটাকে এইটার ফারাকটাকে কমসে কম 12.5% নিয়ে আসতে হবে। তাহলে পরে ভালো ভালো কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং সেইটা হইলে পরে বাজারটা আরো সমৃদ্ধিশালী হবে এবং আমরা নতুন বিনিয়োগকারী, ভালো বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী পাবো। অনেক ধন্যবাদ লালি আপনাকে। দর্শক, পুঁজিবাজারে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমার সাথে যুক্ত ছিলেন ডিএসসির সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালি। দর্শক, এবার আমরা একটু একই সাথে আজকের পুঁজিবাজারের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আজকেও কিন্তু পতনের ধারাবাহিকতা বজায় রয়েছে এবং ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচকে কিন্তু পতন হয়েছে। প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারে ইতিমধ্যে কিন্তু 21 পয়েন্টেরও বেশি কমে অবস্থান করছে 5,505 পয়েন্টে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি এর সূচক সেটি 3 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 1,209 পয়েন্টে এবং থার্টি সূচক যেটি, সেটিও 3 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 1,974 পয়েন্টে এবং
এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজার লেনদেনের সাথে সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও পড়ে গেছে। এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে 317 কোটি 10 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 217টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম পড়ে গেছে। মাত্র 96টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 62টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। টপ 20তে লাভেল ওই কোম্পানি এখন পর্যন্ত প্রথম অবস্থানটি ধরে রেখেছে এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 30 কোটি 94 লাখ টাকার মতো শেয়ার এবং এই কোম্পানির ট্রেড হচ্ছে সকাল থেকে 88 থেকে 91 টাকার মতো লাস্ট প্রাইস এখন পর্যন্ত এই কোম্পানিটির 89 টাকা 80 পয়সা। এরপরে এশিয়াটিক ল্যাব আছে তৃতীয় অবস্থানে, এটি 29 কোটি 70 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নাভানা ফার্মাসিউটিক্যালস তৃতীয় অবস্থানে আছে, ই জেনারেশন পঞ্চম অবস্থানে ধরে রেখেছে। অরিয়ন ইনফিউশন এই কোম্পানি প্রায় 9 কোটি 15 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ষষ্ঠ অবস্থানে ধরে রেখেছে। বিকন ফার্মা এই কোম্পানি আছে সপ্তম অবস্থানে এবং এটি 6 কোটি 84 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ফেলেছে এবং সপ্তম অবস্থাটি ধরে রেখেছে গোল্ডেন সন এবং এটি 6 কোটি 67 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। দর্শক, এবার যদি চট্টগ্রাম শেয়ার বাজার দেখি সেখানেও নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি ইতিমধ্যে 23 পয়েন্টেরও বেশি কমে এখন পর্যন্ত অবস্থান করছে 16,036 পয়েন্টে এবং এখন পর্যন্ত সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে 3 কোটি 28 লাখ টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে ট্রেড হয়ে গেছে 129টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারের দাম পড়ে গেছে। 80টি কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে, 30টি মাত্র বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 19টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। কোরবানি ঈদে বাড়ে মশলার চাহিদা, এটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় অসাধু কিছু ব্যবসায়ী। এবারও বেশ আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে এর দাম, তবে ব্যবসায়ীদের দাবি ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমদানিকৃত সব মশলার দাম। ক্রেতারা বলছেন মোকামে কোনো তদারকি নেই, যার সুযোগ নিচ্ছে কিছু দোকানে। কোরবানির ঈদের বাকি আরও 1 মাস, এর মধ্যে মশলার বাজার ঊর্ধ্বমুখী। এলাচ, জিরা ও লবঙ্গের দাম বেড়েছে কেজিতে 80 থেকে 100 টাকা। হলুদের দরও বেশ ঊর্ধ্বমুখী। ক্রেতাদের দাবি ঈদের আগে দাম বাড়ানো হয়, তবে এবার দাম বেড়েছে রোজার ঈদের পর থেকেই। সবকিছুই সবকিছুই বেশি ধরেন, এটা আসলে মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা। যাদের হিসাব করে করতে হয়, যাদের মাস চলতো মানে তাদের জন্য এখন কোনো রকমে বেঁচে থাকা। হঠাৎ করে কেন এত বেড়ে যাবে? হ্যাঁ, কিছুদিন যেখানে 1 সপ্তাহ আগে ছিল 580 টাকা, সেখানে কেন 720 টাকা হয়ে যাবে? 1 সপ্তাহ মধ্যে কি হয়ে গেল এরকম? ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে দর ঊর্ধ্বমুখী, এর সাথে বেড়েছে ডলারের বিনিময় মূল্য। আমদানি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। শুল্ক কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 2500 বস্তা স্টক করতে পারবো, যারা 1000 বস্তা 500টা বস্তা স্টক করতে পারে তাদের জন্য এগুলো সবকিছু। ওরা যদি বলে যে আজকে বাজার বেশি, ওদের কারণে বাজার বাড়তে থাকে। এলাচে বাড়ছে 700-800 টাকা, জিরা বাড়ছে, গোলমরিচে বাড়ছে, মানে সব কিছুই বাড়ছে, কোনোটাই কমে নেই। মূল্য হচ্ছে ইম্পোর্টারদের হাতে, যেটা বলছে তাদের কোটি কোটি টাকা আছে, তারা দেখে 2-4 কন্টেনার কিনে এনে রেখে দিচ্ছে, তারা ওইভাবে লাভ করতে আছে। বাজারে মশলার ঘাটতি নেই, তবুও বাড়ানো হচ্ছে দাম। এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা কোরবানিকে সামনে রেখে সবসময় মশলার বাজার অস্থির হয়, আমরা সেটা নজর রাখছি। বিশেষ করে মশলা কিন্তু এই ডলারের দাম যেটা বৃদ্ধি পেয়েছে 60 টাকা, এটি কিন্তু মশলা কিন্তু আগেই আনা, তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা দেখবেন যে আমরা মাঠে কাজ করব, আমরা প্রয়োজনীয় মশলা ব্যবসায়ীদের সাথে আমরা বসবো। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের দাবি ক্রেতাদের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিলেট সিটি কর্পোরেশন। 1 লাখ গৃহকর বেড়েছে কয়েক গুণ, তাতে জনমনে দেখা দিয়েছে এক ধরনের অসন্তোষ। আন্দোলনে সচেতন নগরবাসী। সিলেট নগরীর লালাদিঘি পাড়ের বাসিন্দা সেলিম আহমদ এই বাড়ির জন্য বছরে 1000 টাকা দিতেন হোল্ডিং ট্যাক্স, কিন্তু এবছর নতুন নিয়মে তাকে দিতে হবে 10,000 টাকা, অর্থাৎ কর বেড়েছে 10 গুণ। ইট আনি আনি 1 বস্তা 1.5 বস্তা সিমেন্ট আনি আনি কোনো রকমে কষ্ট করেও বাসাটা করছে। এখন তো বাসার যে ট্যাক্স আগে দিতাম 1100 টাকা, এখন বর্তমানে 10,800 টাকা গিয়া সিটির দিয়েছে। শুধু সেলিম নয়, সিলেট নগরীর 75,000 বাড়ি মালিকের অবস্থা একই রকম। হুট করে এই কর বৃদ্ধিকে তারা অযৌক্তিক বলছেন। এগুলা অযৌক্তিক, এটা কোনো সময় মানা যায় না, কারণ প্রত্যেকের আমার নয়, প্রত্যেকের দেখছি আমি অতিরিক্ত। অযৌক্তিক তো কিলা অযৌক্তিক, তার 9,000 অ্যাসেসমেন্টটা পাঠায়, এরা বকলাম কিচ্ছু দিনে না। এরা
ধার্যকৃত নতুন করকে অস্বাভাবিক উল্লেখ করে আন্দোলনে নেমেছে নগরবাসী। তাদের সাথে একাত্মতা জানাচ্ছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। এটা গুরুতর অন্যায়, গুরুতর এটা নাগরিক সমাজের সাথে, নাগরিক বৃদ্ধের সাথে তামাশা করা হয়েছে। যারা কর দিবেন, যারা অংশীজন স্টেক হোল্ডার, তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে, এই পদ্ধতিটা অবৈধ। সাবেক মেয়রের দাবি, নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠা, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসে। আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে কর নির্ধারণের আশ্বাস সিটি মেয়রের। বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। নাগরিক সুবিধা সৃষ্টির বদলে ভুতুরে হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিরোধিতা জানিয়েছে নগরবাসী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর, আর কয়েকদিনের মধ্যে সবুজের মাঝে ফুটে উঠবে লাল রঙের সুমিষ্ট লিচু। চাষিদের দাবি, তীব্র তাপ প্রবাহে প্রায় 25% মুকুল আর ফলন নষ্ট হয়ে গেছে। ভালো ফলন না হলে ক্ষতির শঙ্কায় রয়েছেন তারা, তাই গাছে গাছে চলছে এই মুহূর্তে ভিটামিন এবং কীটনাশক স্প্রে। সবুজ বাগানে হালকা রক্তিম আভা, বাগানের প্রায় প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরেছে লিচু। তাপদাহের পর বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে দিনাজপুরের লিচু বাগান, আর 15 দিন পর থেকেই সবুজ লিচু ধারণ করবে লাল রং। এরই মধ্যে গাছে ভিটামিন ও কীটনাশক স্প্রে করছেন চাষিরা। আমি পানি হালকা করে দিব, আলাদা করে গোটাটা শক্ত করায়। বৃষ্টির কারণে আমাদের লিচুগুলো একটু সুস্থ আছে, ওয়েদার খারাপের জন্য লিচুগুলো ঝড়ি ঝড়ি পড়ে যাচ্ছে। যদি এখন দাম বাজার পাই তাহলে পোষাই আসবে আর কি। তবে তীব্র গরমে নষ্ট হয়েছে গাছের মুকুল ও ফল। বৃষ্টির পর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করায় শঙ্কায় চাষিরা। ভালো ফলন না হলে ব্যাপক ক্ষতির শঙ্কা তাদের। আমার 2-3টা বাগান আছে, তা এখন তো রোদ্রের কারণে লিচুগুলো নষ্ট হয়ে গেছে। লিচু পাক ধরেছে কেবল, এখন কি করা যায়? এখন দাম যদি পাই, এটা একটা ভাগ্য। লিচুর ফলন রক্ষায় চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাটি থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলায় এবার প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,117 টন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আবারও মালয়েশিয়াতে আটক হলো 11 বাংলাদেশি সহ 55 জন অবৈধ অভিবাসী। মঙ্গলবার সেরেম্বান এবং নিলাই শহরে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। 11 বাংলাদেশি ছাড়া ইন্দোনেশিয়ার 30 জন, ভিয়েতনামের 6 জন, মিয়ানমার এবং পাকিস্তানের 2 জনকে আটক করে কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে 10 জন নারী এবং 1 বছরের শিশু রয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, টানা 2 দিনের অভিযানে অন্তত 27 এলাকায় চালানো হয়েছে এই অভিযান। নথিপত্র যাচাই বাছাই করা হয়েছে 200 অভিবাসীর, যেখানে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে প্রশাসন। আরও তদন্ত করতে লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে বলে জানিয়েছেন নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।